আয় আয় আমার দলে যোগ দে, আমি তোদের तमाम পৃথিবী দিয়ে দেব। আয় আমার কাছে আয়, আমার কাছে সব আছে, নিয়ে নে নিয়ে নে, আমার কাছে সব আছে। মনে হলো উঠে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। মল্লিক সাহেব আমার মনোভাব বুঝতে পেরে আবার আমার হাত চেপে ধরে বললেন, ভয় নেই, ভয় নেই, ওকে ভয় পাবার কিচ্ছু নেই। ও আমাদের একটা চুলও বাঁকা করতে পারবে না। তাহলে দেখ দেখ আমি কি পারি। আপনারা শুনছেন গল্প স্বল্প, আমি বিদিশা। আজকের গল্প সওদা। গল্পটি লিখেছেন শ্রী অপরেশ পাল। লেখকের জন্ম বাংলাদেশের খুলনা জেলায় 1994 সালে। পড়াশোনার অবসরে চলে তার লেখালেখি। আজকে গল্প স্বল্পের এই উদ্যোগে পাশে থাকার জন্য লেখককে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্প পাঠে রঞ্জুর ভূমিকায় সধু ভাই ও বদরুলের ভূমিকায় সৌরভ, এসআই এর ভূমিকায় গল্পের আসরের অনিমেষ, ওমর ফুরুক ও মোস্তাফা মল্লিকের ভূমিকায় সৌমেন, মায়ার ভূমিকায় ছোট্ট সৌনীল, আরও বিভিন্ন চরিত্রে আমি বিদিশা। শুনি আজকের গল্প সওদা। খুব দ্রুত জামাটা গায়ে দিয়ে আমি তৈরি হয়ে নিলাম। দেওয়ালে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 9:30 বাজে। দেরি হয়ে গেছে। ইদানিং কোনো কাজই সময় মতো করতে পারছি না। সব কাজে কোনো না কোনো কারণে দেরি হয়ে যায়, বিশেষ করে গুরুত্বপূর্ণ সব কাজগুলো। 10:30টার মধ্যে এফডিসিতে পৌঁছতেই হবে। অনেক ধরাধরির পর বিখ্যাত পরিচালক এহতেশাম সময় দিয়েছেন, তাও আবার 5 মিনিট। মানুষের সময়ের মূল্য যে কত তা এসব বিখ্যাত মানুষগুলোকে না দেখলে বোঝা যায় না। এই 5 মিনিট সময়ের মধ্যে তাকে পুরো চিত্রনাট্যটি বোঝাতে হবে। যদি তার পছন্দ হয় তাহলে তিনি তার পরবর্তী ছবির জন্য আমার লেখাটি নেবেন। এইটাই কোনো পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে আমার প্রথম সাক্ষাৎ নয়। এর আগেও অসংখ্যবার অসংখ্য পরিচালক আমার চিত্রনাট্য দেখেছেন এবং প্রতিবারই আমি প্রত্যাখ্যিত হয়ে যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে পাড় মাতাল হয়ে মেসে ফিরেছি। বাংলা সিনেমায় চাকবুম চাকবুম বিষয় না থাকলে ঠিক জমে না, অথচ আমি সেই চাকবুম চাকবুম জিনিসটাকে আমার চিত্রনাট্য থেকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। চিত্রনাট্য নেড়ে চেড়ে সিগারেটের পেছনে দম দিতে দিতে এক একজন বলেছেন, মিয়া নাচ গান নাই, এইটা কোনো সিনেমা হইল? নাচে গানে ভরপুর কিছু নিয়ে আসো। পাবলিক নায়িকার উত্তাল নাচ দেখতে চায়। নায়িকারে বৃষ্টিতে ভিজাও, পানিতে চুবাও, প্রয়োজনে বনে জঙ্গলে নিয়ে হাঁটুর উপর সাপের কামড় খাওয়াও, তা হইলে না সিনেমা হিট হইব। আমি নায়িকাকে বৃষ্টিতেও ভিজাতে পারছি না, আবার পানিতেও চুবাতে পারছি না, না পারছি হাঁটুর উপর সাপের কামড় খাওয়াতে। তাই কোনো পরিচালক আমার চিত্রনাট্য গিলছে না। কাজেই প্রত্যাখ্যিত হয়ে মাতাল হয়ে পরিচালকদের 14 গোষ্ঠীকে গালিগালাজ করে মেসে ফেরা ছাড়া আমার আর কোনো উপায় নাই। মধুমিতা মেসের মালিক সধু ভাই আমাকে বিশেষ ভালোবাসেন বলেই ওই অবস্থাতেও আমি মেসে ফিরতে পারি, তা না হলে যে কি হতো কে জানে। তাছাড়া এই জগতের মানুষের এই অভ্যাসটাকে লোকে হয়তো অনেকটা মেনেই নিয়েছে। আজও হয়তো ভাঙা মন নিয়ে মাতাল হয়ে আমাকে অনেক গভীর রাতে মেসে ফিরতে হবে। যতটা উৎসাহ নিয়ে যাচ্ছি হয়তো তার চাইতেও ঢের বেশি মনোকষ্ট নিয়ে ফিরে আসব। তাই বলে হাল ছেড়ে দেবার পাত্র আমি নই। একবার না পারিলে দেখো শতবার নীতিতে বিশ্বাস রেখে এগিয়ে চলেছি। টেবিলের উপরে রাখা ব্যাগটা আরেকবার পরীক্ষা করে নিলাম, লেখাটা ঠিক মতো আছে কিনা। গত রাত্রে পুরো চিত্রনাট্যটি বেশ কয়েকটি জায়গায় কাটাছেঁড়া করেছি, পরে ফ্রেশ করে নেওয়া যাবে, এখন সময় নেই। কোথায় গেল? আলমারি খুলে এ মাসের বেতনের শেষ 500 টাকার নোটটা বের করে মানিব্যাগে নিলাম। মাসের বাকি এখনো 10 দিন। বাকি দিনগুলো কিভাবে কাটবে কে জানে। আল্লাহ, দোয়া করো আল্লাহ।
দরজায় তালা দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই কাউন্টারের সামনে দেখি সধু ভাই দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছে। খুব সম্ভব এরা মেসের বাবুর্চি হবে। আমাকে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে দেখে সধু ভাই আমার দিকে একবার তাকিয়ে কাউন্টারের উপর রাখা পিকদানিতে পানের পিক ফেলে বললেন, কি রাইটার সাহেব, আবারও মনে হয় যাইতাছো? আমি একটু মাথা নেড়ে বললাম, জি সধু ভাই, দোয়া করবেন। এইবার কারে দেখাইবা? এইবার এহেতেশাম। আমি ছোট্ট করে নামটা বললাম। কও কি মিয়া, ওই বেটা তো হুঁসি হিটের পর হিট, ঠিক লোকরাই ধরছ মনে হয়। তোমার দিয়া হইবই হইব, এইটা আমি কইয়া দিলাম। সধু ভাই এগিয়ে এসে আমার কাঁধে চাপড় দিলেন। সঙ্গে সঙ্গে জর্দার কড়া গন্ধ নাকে এসে লাগলো। আমি চলে যাবার ভঙ্গি করে বললাম, দোয়া করবেন সধু ভাই। দোয়া তো করমুই, এইটাই তো এখন আমাগো বাংলাদেশের একমাত্র ফ্রি জিনিস। তা কোন হানে দেখা করবাও না লগে? যাইবা কই? এফবিসিতে। কও কি? জি, ওনার একটা শুটিং আছে, ফাঁকা সময় আমার সঙ্গে কথা বলবেন বলেছেন। বাহ, বেশ ভালো। হাতে সময় থাকলে তোমার লগে যাইতাম। এফডিসির ভেতরটা দেখুনের আমার খুব শখ। সধু ভাই, আমি তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে, হাতে একদম সময় নাই, 10:30টার মধ্যে পৌঁছতেই হবে। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে বিনয়ের সঙ্গে বললাম, আরে তাইলে তো আসলেই সময় নাই, এম তো আপিস টাইম, এখন গাড়ি ঘোড়াও পাওয়া কঠিন। চলো চলো, আমার লগে চলো, দেখি নাসিরার গ্যারাজে গাড়ি আছে কিনা। আমি চমকে উঠলাম, কেননা সধু ভাইয়ের সঙ্গে যাওয়া মানে আরেক যন্ত্রণা। দেখা যাবে গাড়ি পেতে পেতেই 10:30 বেজে যাবে। আমি তাড়াতাড়ি না না করতে করতে বললাম, না না সধু ভাই, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি খুঁজে নেব। আরে মিয়া, খুঁজা নেবা বললেই হইল নাকি? গাড়ি পাইতে হইব না। চলো চলো, আমার লাগে চলো। সধু ভাই তার সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে বলল, যাও যাও যাও, রাতের জন্য পোলাও গোস করিস, আজ রাইটার সাহেবের জয় হইবই হইব। আমি সধু ভাইয়ের এই স্নেহের কাছে পরাস্ত হয়ে তার পিছু পিছু মেস থেকে বের হয়ে এলাম। বুক চিরে বের হয়ে এলো একটা দীর্ঘশ্বাস। গ্যারাজের দিকে হাঁটতে হাঁটতে সধু ভাই বললেন, চলো, আজকা তুমি সফল হইবা কি হইবা না তার একটা ছোট্ট পরীক্ষা কইরা ফেলাই। পরীক্ষা? কিভাবে? আমি দ্রুত পা ফেলতে ফেলতে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলাম, যদি নাসিরার গ্যারাজে যাইয়াই গাড়ি পাইয়া যাই, তাহলেই মনে করুন তুমি আজ সফল হইবা। ওই পরিচালক বেটা তোমার বই লইব। আমি এসব বিশ্বাস করি না, তাই মুখে কিছু বললাম না। কিন্তু তবুও দেখা গেল সত্যিই গ্যারাজে গাড়ি পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য মনে মনে বেশ উদ্গ্রীব হয়ে উঠলাম। নাসিরের গ্যারাজে ঢুকতেই দেখি দরজার সামনে একটা সিএনজি দাঁড়িয়ে রয়েছে। সধু ভাই আমার দিকে তাকিয়ে হেসে বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি জিতা গেছো। যাও, আজকে তোমারে আর কেউ আটকাইতে পারবো না কইয়া দিলাম। প্রাথমিক বিজয়ে আমার মনটাও খুশিতে ভরে উঠল। গ্যারাজের মালিক নাসির একটা ময়লা বিছানার উপর বসে চা খাচ্ছিল। সধু ভাইকে দেখে তাড়াহুড়ো করে নেমে এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, আরে দেখো দেখো, কিছু লাগবো নাকি? আরে আমারে খবর পাঠাইলে তো আমি যাইতাম। তা তো যাইতি, এখন দেখ একটা গাড়ি টাড়ি আছে কিনা। আমাকে রাইটার সাহেব এফডিসিতে যাইব। এই সিএনজিতে গেলে হয় না ভাই, নাকি গাড়ি লাগবো? নাসির আমার দিকে তাকিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা সিএনজিটা দেখিয়ে বলল, আরে না না, গাড়ি লাগবে না, সিএনজি হলেও চলবে। বলে আমি সধু ভাইয়ের দিকে তাকালাম। তা তোর ড্রাইভার কই? আছে আছে, মনে হয় মুড়তে গেছে। দাঁড়ান দাঁড়ান, আমি ওরা লইয়া আইতাছি। ওই বাপি বাপি, আরে গেলি কই? আরে রাইটার সাহেবকে নিয়ে এফডিসি যাইতে হইবে, জলদি আয় জলদি আয়, জলদি জলদি আয়। নাসিরের কামটা দেখলা? এইসব পোলা পান হালায় ম্যানার জানে না। তোমার সামনে কেমনে কইলো মুততে গেছে, তুমি কিছু মনে কইরো না। আউক দিমুনের কানের পেছনে 2টা ফোন চটকানো, হালায় পুতে কইব না বাথরুমে গেছে। যাও যাও, তুমি সিএনজিতে যাইয়া বউ। আর শোনো, রাইটে তাড়াতাড়ি আইয়া পড়ো, পোলাও গোস্ত হইব কিন্তু। আমি মাথা নেড়ে সিএনজিতে উঠে বসলাম। প্রায় সঙ্গে সঙ্গে 17 কি 18 বছরের একটা ছেলে এসে সিএনজি স্টার্ট দিল। সধু ভাই কাছে এসে বললেন, একেবারে ঝড়ের বেগে লইয়া যাবি, বুঝছিস? সময় মতো পৌঁছাইতে না পারলে কিন্তু ঘাড়ে খাবি। সধু ভাইয়ের এই বাড়াবাড়ি দৃষ্টিকটু অনেক সময় অসহ্য লাগে, কিন্তু প্রচুর অর্থকড়ি, উদারতা আর শান শওকতের জন্য সবাই সধু ভাইকে বেশ সমীহ করে চলতে বাধ্য হয়।
ছেলেটা আমার সত্যি ঝড়ের বেগে নিয়ে এলো। আজ সবই দেখি বেশ ভালো ভালো হচ্ছে। রাস্তায় জ্যাম ছিল না বললেই চলে। এফডিসির গেটে বিশাল ভিড়। নায়ক নায়িকাকে দেখবার জন্য উৎসুক ভক্তদের অভাব নেই। অনেক কষ্টে ভিড় ঠেলে গেটে পৌঁছে গেট পাস দেখাতেই আমাকে ভেতরে ঢুকতে দিল। 11 নম্বর ফ্লোরে এহতেশাম সাহেবের শুটিং চলার কথা। 11 নম্বরটা কোথায় তা কয়েকজনকে জিজ্ঞাসা করে পৌঁছে দেখি বিশাল এক তালা ঝুলছে। গেটের সামনে কয়েকজন গার্ড বসে গল্প করছে। মনটা খারাপ হয়ে গেল। অনেকটা অনিচ্ছা সত্ত্বেও গার্ডদের এহতেশামের কথা জিজ্ঞেস করতেই একজন বলল, স্যার ইউনিট নিয়ে 13 নম্বরে গেছে, ওইখানে যান। 11 নম্বরের জেনারেটর খারাপ হয়েছে, তাই ওইখানে শুটিং বন্ধ। 13 নম্বর কোন দিকে তা জেনে নিয়ে আমি জোরে পা চালালাম। 13 নম্বরে পৌঁছে আমি এহতেশাম সাহেবকে সালাম দিলাম। তিনি আমাকে হাতের ইশারায় বসতে বললেন। আমি পেছনের দিকের একটা চেয়ার টেনে বসে পড়লাম। এটা সেটা করে পুরো সেট রেডি করতে করতেই 2টো বেজে গেল। লাঞ্চের পর শুটিং শুরু হলো। শুটিং মানে এক এলাহি কাণ্ড। আমি বেশ আগ্রহ নিয়ে শুটিং দেখতে লাগলাম। একটা শট 3-4 বার করে নেওয়া হচ্ছে। যে শটটা আমার কাছে ওকে মনে হচ্ছে, দেখা যাচ্ছে সেইটাই পরিচালক সাহেব কাট করে আবার নতুন করে টেক করছেন। টানা রাত 11:30 পর্যন্ত শুটিং চলে ব্যাক আপ করা হলো। আমার অবস্থা ততক্ষণে কাহিল। এত দীর্ঘ সময় প্রতীক্ষা আমাকে আর কখনো করতে হয়নি। কয়েকবার মনে হয়েছিল চলে যাবার কথা, কিন্তু নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে চলে যেতে পারিনি। আর তাছাড়া চোখের সামনে দেখতে পাচ্ছিলাম মানুষটা ব্যস্ত। নিজেকে এই বলেই সান্ত্বনা দিয়ে বেঁধে রেখেছি যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। প্রায় 11:15টার সময় আমার ডাক পড়ল। পুরো সেট তখন প্রায় খালি হয়ে গেছে। কয়েকজন সেট থেকে এটা সেটা খুলে ব্যাগে ঢোকাচ্ছে। এহতেশাম সাহেব বেশ রাশবাড়ি গম্ভীর মানুষ। অপরিচিত জনের সঙ্গে খুব একটা কথা বলেন না। পুরো শুটিং চলাকালীন সময়ে আমি তাকে একবারের জন্য হাসতে দেখিনি। আমাকে নিয়ে তিনি বসালেন পরিচালকদের রুমে। ওনার হাতে ছোট একটা গ্লাস। আমি রুমে ঢুকে আবারও সালাম দিতে উনি মাথা নেড়ে বসতে বললেন। তারপর গ্লাসে আলতো করে একটা চুমুক দিয়ে বললেন, তা কতদিন ধরে লেখালেখি করছো? জি, ছোটবেলা থেকেই। জি, ছোটবেলা থেকে। তিনি ঠোঁট উল্টে তাচ্ছিল্যের একটা ভঙ্গি করে আমার কথাটা রিপিট করলেন। তা দু একটা নাটক টাটক কি টিভিতে গিয়েছে? জি না, আমি টিভির জন্য কোনো নাটক লিখিনি। টিভিতে না লিখে একেবারে চলচ্চিত্রে? ছোট থেকে না শুরু করতে হয়। বলে তিনি আবারও গ্লাসে চুমুক দিলেন। আমি কিছু বললাম না। আমি মনে মনে বললাম, আমি বড় থেকে ছোটর দিকে যাব বলেই ঠিক করেছি। সুযোগ পেলেই মানুষ উপদেশ ঝাড়তে শুরু করে। তার উপরে হাতে যদি রঙিন পানির গ্লাস থাকে, তাহলে তো আর কথাই নেই। আমাকে চুপ করে থাকতে দেখে তিনি গ্লাসে আর একটা চুমুক দিয়ে বললেন, দেখি কি এনেছো আমার জন্য। বলে তিনি হাত বাড়ালেন। আমি ব্যাগ থেকে চিত্রনাট্যটা বের করে হাতে দিলাম। গ্লাসটা টেবিলে রেখে তিনি চিত্রনাট্যটার একটা একটা করে পাতা উল্টাতে লাগলেন। আমার বুক তখন ধুকধুক করছে। আমি মনে মনে আল্লাহ আল্লাহ করছি, এই জন্য যে এবার যেন আমাকে আর প্রত্যাখ্যিত হতে না হয়, এবার যেন খুশি মনে ফিরতে পারি। এই লাইনের নিয়মই হচ্ছে যে একবার যদি কোনো পরিচালক একটা লেখা নিয়ে কাজ শুরু করেন, তাহলে আর বসে থাকতে হয় না। একের পর এক কাজ আসতেই থাকে। যত সময় যাচ্ছিল ততই উত্তেজনায় আমার হাত পা কাঁপতে লাগলো। আমি কোনো রকমে বসে রইলাম। তিনি খুব মনোযোগ দিয়ে একটার পর একটা পাতা উল্টিয়ে যাচ্ছেন, আর আমার অস্থিরতা বেড়ে চলেছে। অধীর আগ্রহ নিয়ে বসে আছি আমি যেন আমার সাফল্যের হাতছানি দেখতে পাচ্ছি। একসময় তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, এটা তুমি লিখেছো? জি। আমি ছোট করে উত্তর দিলাম। বাহ, তোমার লেখাটা এক কথায় চমৎকার। প্রচুর কাজ করেছো বোঝা যাচ্ছে, কিন্তু এ লেখা নিয়ে তো আমি কাজ করতে পারবো না। তোমার এ গল্প হলিউডে লুপে নেবে।
কিন্তু আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থার জন্য এই গল্প চলবে না। না, আমি দুঃখিত। তুমি অন্য একটা গল্প নিয়ে আসো। আমার মন ভেঙে গেল। আমি কিছু বললাম না, উঠে দাঁড়ালাম। আমাকে উঠতে দেখে তিনি বললেন, শোনো, তোমার হাতে টার্ন ভালো। আমি তোমাকে একটা থিম দিচ্ছি, তুমি এটা নিয়ে কাজ করো, বুঝলে? সরি স্যার, আমি শুধু নিজের থিম নিয়ে স্টোরি তৈরি করি। আমি ওনার হাত থেকে চিত্রনাট্যটা নিয়ে স্টুডিও থেকে বের হয়ে এলাম। সঙ্গে সঙ্গে এক ঝাঁক হতাশা আমায় ছেঁকে ধরল। মনে হলো এ জীবনের কোনো মানে হয় না। এই জীবনের জন্য শুধু ব্যর্থতার পর ব্যর্থতাই অপেক্ষা করছে। অনেক রাত হয়ে গেছে, পথ ঘাট একেবারে জনশূন্য। কিভাবে যে মেসে পৌঁছাবো সেই চিন্তা কিন্তু আমার নেই। এফডিসি থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। কয়েক কদম হেঁটে মাছের আড়তটার সামনে আসতেই একটা অদ্ভুত চেহারার মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। একটা খুঁটির সঙ্গে হেলান দিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে। ছেঁড়া ছেঁড়া কালো রঙের একটা শাড়ি পরে আছে, পা দুটো খালি, মাথাটা কেমন অস্বাভাবিক রকমের বড়। মহিলাকে দেখে আমার পাগল বলে মনে হলো। আমি না দেখার ভান করে সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। মহিলার সামনে যেতেই সে গলা খাকারি দিল। আমি ফিরে তাকালাম। মহিলাটি সোজা হয়ে দাঁড়ালো। তারপর আমার দিকে এগিয়ে এসে কোনো রকম জড়তা ছাড়াই বলল, কি কিছু হলো? আমি বেশ অবাক হয়ে মহিলার দিকে তাকালাম। সে আবারও বলল, কিছুই হয়নি, তাই না? কি হয়নি? আমি চরম বিরক্তি নিয়ে পাল্টা প্রশ্ন করলাম। তোর চিত্রনাট্য তো ওই বুড়ো ভামটা নেয়নি, তাই না? আমি বেশ অবাক হয়ে মহিলার দিকে তাকালাম। এ হতে স্বামীর সঙ্গে আমার কি কথা হয়েছে তা তো এই পথের মহিলার জানবার কথা নয়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনি? আমি কে সেটা বড় কথা নয়, আমার কথা সত্য কিনা সেটা বল। আমি অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়লাম, যার অর্থ হলো হ্যাঁ, তিনি আমার লেখাটি নেননি। ওই বুড়ো ভামটা যে নিবে না তা আমি আগেই জানতাম। হাসির শব্দে আমি কেমন জানি ভয় পেয়ে গেলাম। মাছের আঁশটে গন্ধ তীব্র হয়ে নাকে এসে লাগলো। দুপা পিছিয়ে এসে প্রশ্ন করলাম, আপনি কে? কি করে এসব জানলেন? বললাম না, আমি কে সেটা বড় ব্যাপার নয়। তোর অতীত জানি, তোর বর্তমান জানি, আবার তোর ভবিষ্যৎও জানি। সে আবারও ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। এবার আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। কোনো এক অজানা ভয়ে ভেতরটা যেন কেঁপে কেঁপে উঠল। আমি কোনো রকম তোতলাতে তোতলাতে বললাম, কি চাই আপনার? কি চাই? তোর সঙ্গে একটা সওদা করতে চাই। ভয়ঙ্কর হলুদ দুটো চোখের দিকে তাকিয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। হঠাৎ মনে হলো আমার বমি পেয়েছে। বমি করতে পারলে ভালো হতো। আমি আবারও তোতলাতে লাগলাম। বললাম, কিসের সওদা? তোর খ্যাতি, যশ, প্রতিষ্ঠা, তোর সকল স্বপ্ন পূরণের সওদা। মানে সোজা তুই উঠে যাবি খ্যাতির চূড়ান্তে, যেখান থেকে সব কিছু অতি তুচ্ছ বলে মনে হয়। সেখান থেকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। করবি এমন সওদা? আমি তোকে সব দেব। সে আমার মুখের কাছে এসে ফিসফিস করে কথাগুলো বলল। বিশ্রী মাছের আষ্টে গন্ধটার জন্য আমি আবারও পিছিয়ে গেলাম। টের পেলাম তীব্র ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছে। ভয়ঙ্কর কিছু শঙ্কায় আমি ছুটে পালাতে চাইলাম। সে মনে হয় আমার মনোভাব বুঝতে পেরে খপ করে আমার বাম হাতের কবজির উপরে চেপে ধরল। আমি তীব্র ব্যথায় উহু করে শব্দ করে উঠলাম। সে হাসতে হাসতে বলল, কি রে, রাজি আছিস? রাজি আছিস তুই? মনে মনে যেমনটি চেয়েছিস ঠিক তেমনটি হবে। তত্তর করে উঠে যাবি খ্যাতির চূড়ায়। এসব বুড়ো ভামড়া লাইন দিয়ে পড়ে থাকবে,
তোর লেখার জন্য। বল, রাজি আছিস? বলে ফেল, বলে ফেল। আমি কয়েক মিনিটের মধ্যেই যেন আমার ভবিষ্যৎ দেখে ফেললাম। সকল ভয়কে উপেক্ষা করে বললাম, তাতে আপনার কি লাভ? আমার কি লাভ? আমার আমার কি লাভ? আমার পুরো শরীর আবারও কাঁটা দিয়ে উঠল। আমি ভয়ে ভয়ে বললাম, কিন্তু দেবার মতো তো আমার কিছু নেই। তোর সব আছে। আমার প্রয়োজনে আমি চেয়ে নেব, তোর প্রয়োজনে তুই চেয়ে নিবি। আছিস? রাজি আছিস? বলে ফেল, বলে ফেল। আমি মনে মনে চিন্তা করলাম, হারাবার মতো আমার কিছুই নেই, আবার দেবার মতো নেই কিচ্ছু। তাহলে মহিলা কি চাইছে? ঠিক তখনই আমার ভেতর থেকে কেউ একজন যেন বলে উঠল, রাজি, আমি রাজি। তুই তাহলে রাজি? মহিলা আমার দিকে অদ্ভুত ঘোর লাগা চোখে তাকালো। আমি মাথা নেড়ে বললাম, রাজি। সঙ্গে সঙ্গে মহিলা আমার হাত ছেড়ে দিল। আমার মনে হলো পুরো হাতটা অবশ হয়ে গেছে। আমি হাতটা ঝাড়তে ঝাড়তে মহিলার চোখের দিকে তাকালাম। মনে হলো আমার পুরো শরীর গুলিয়ে উঠল। সঙ্গে সঙ্গে আমি বমি করে ফেললাম। অনেকক্ষণ বমি করার পর একটু আরাম হলো। আমি আবার সেই দিকে তাকাতেই দেখি কেউ নেই। কালো খুঁটিটা যেন আমার দিকে তাকিয়ে হাসছে। আমি মাতালের মতো টলতে টলতে মেসের দিকে পা বাড়ালাম। মধুমিতা মেসের সামনে ভিড়টা চোখে পড়ার মতো। মূল রাস্তায় দুটো পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলাম। অনেকক্ষণ হাঁটার ফলে প্রচণ্ড ক্লান্তি অনুভব করছি। মনে হচ্ছে গোসল করতে পারলে ফ্রেশ লাগতো। কিন্তু এত রাতে মেসের সামনে এত লোকজন কি করছে বুঝতে পারলাম না। কৌতূহল নিয়ে মেসের ভেতরে ঢোকার জন্য পা বাড়াতেই গেটের কাছে একজন এসআই আমার পথ রোধ করে দাঁড়ালো। আমাকে আপাদমস্তক এক নজরে দেখে নিয়ে প্রশ্ন করল, কে আপনি? জি, আমার নাম রঞ্জু, এখানেই থাকি। এত রাতে কোথা থেকে এলেন? জি, কাজ ছিল একটা। কি কাজ? এফডিসিতে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। করেন কি? লেখালেখি করি, গল্প, উপন্যাস, চিত্রনাট্য লিখি। ও, ওই লেখেন? লোকটা কি বুঝে প্রশ্ন করলো বুঝলাম না। মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তা কতদিন ধরে আছেন এখানে? তা বছর 3 হলো। কাউন্টারের কাছে ম্যানেজার বদরুলকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এত বড় একজন মানুষের কান্না দেখতে ভালো লাগে না, তার উপরে বদরুলকে তো আরও না। আমাকে দেখে বদরুল রঞ্জু ভাই বলে ছুটে এসে জড়িয়ে ধরল। বদরুল লোকটাকে আমার বিশেষ পছন্দ না। আমি পারতপক্ষে ওর সঙ্গে কথা বলি না। বদরুলও আমাকে সব সময় এড়িয়ে চলে। এই বদরুলের এভাবে আমাকে জড়িয়ে ধরায় আমি অবাক না হয়ে পারলাম না। মানুষের আবেগকে কখনো উপেক্ষা করতে নেই, হোক না সে যেমনই মানুষ। কিন্তু বদরুলের ব্যাপারটা ভিন্ন। আমি বদরুলকে ছাড়িয়ে দিতে দিতে নরম অথচ শক্তভাবে প্রশ্ন করলাম, কি হয়েছে বদরুল? বলে বদরুল আবারও কাঁদতে লাগলো। আমার কাছে মনে হলো বদরুল অভিনয় করছে। আমি দাঁতে দাঁত চিপে জিজ্ঞাসা করলাম, আহ, কি করছো? সদু ভাই কই? নেই মানে? কোথায় গেছেন? ভনিতা না করে আসল কথা বলো। আমি অস্থির হয়ে উঠলাম। বলে বদরুল ছেলে মানুষের মতো কাঁদতে লাগলো। এবার আর ওর কান্নাটাকে অভিনয় বলে মনে হলো না। আমি প্রায় চিৎকার করে বলে উঠলাম, কোথায়? কেন? বলে বদরুল আঙুল দিয়ে দোতলাটা দেখিয়ে দিল। দোতলার শেষ মাথায় সদু ভাইয়ের একটা রুম আছে। সদু সেটাকে অফিস হিসাবেই ব্যবহার করেন। পাশে একটা বিছানা পাতা আছে, মাঝে মাঝে রাতে থেকে গেলে সেটাতে সদু ভাই ঘুমান।
আমি এসআইয়ের দিকে উপরে যাওয়ার অনুমতি পাওয়ার দৃষ্টিতে তাকালাম। এসআই আমার কাঁধে হাত রেখে বললেন, যান, তবে কিছু স্পর্শ করবেন না, এটা মার্ডার কেসও হতে পারে। আচ্ছা ঠিক আছে বলে দ্রুত উপরে উঠে এলাম। বারান্দায় চেনা অচেনা অনেক মানুষ, কয়েকজন পুলিশও রয়েছে। আমার রুমটা মাঝামাঝি। আমার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম তালা দেওয়া। যারা আমাকে চেনে তারা আমাকে দেখে সরে গিয়ে ভিতরে যাওয়ার রাস্তা করে দিল। আমি আস্তে আস্তে সদু ভাইয়ের রুমের দিকে এগোতে লাগলাম। সদু ভাইয়ের রুমে ঢুকেই আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ফ্যানের সঙ্গে বিশ্রীভাবে সদু ভাইয়ের দেহটা ঝুলছে। জিভটা মুখ থেকে বের হয়ে আছে, চোখ দুটো খোলা, বিশাল দুটো হাত দুপাশে ছড়ানো, পুরো শরীরে কোনো কাপড় নেই। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। হঠাৎ টের পেলাম আমার মাথা ঘুরছে। আমি কোনো রকমে বারান্দায় এসে দাঁড়ালাম। থানা থেকে ওসি সাহেব আসার পর সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টমের জন্য লাশ নামিয়ে নিয়ে যাওয়া হলো। পুলিশ মেসের বোর্ডারদের থানাতে না জানিয়ে কোথাও না যাওয়ার নির্দেশ দিয়ে চলে গেল। ঘড়িতে তখন 3:30 বাজে। ইতিমধ্যেই আমি একটু ধাতস্থ হতে পেরেছি। সদু ভাই নেই। কথাটা ভাবতেই বুকের ভেতরটা কেমন জানি করে উঠছে। বারবার সদু ভাইয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠছে। রুমে ঢুকে দেখি টেবিলের উপর আমার খাবার ঢেকে রাখা। তার মানে হচ্ছে সদু ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে আমার খাবারটা রুমে দিয়ে গেছে। আহা সদু ভাই! আমি হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম। সদু ভাই! বুক চেপে ধরে খাটের উপর বসে পড়লাম। হঠাৎ এফডিসির বাইরে দেখা সেই মহিলার কথাটা কানে ভাসতে লাগলো। তোর তো আপন কেউ নেই, তোর হারাবারও কিছু নেই, তুই তাহলে রাজি, তুই তাহলে রাজি। আমার মনে হলো সদু ভাই আমার আত্মীয় না হলেও অনেক বেশি আপন ছিল, অনেক অনেক বেশি। পরের দিন 12:30টার সময় দরজার প্রচণ্ড শব্দে ঘুম ভাঙল। তাড়াহুড়ো করে উঠে দরজা খুলে দেখলাম বদরুল দাঁড়িয়ে আছে। ওর পাশেই পরিচালক এহতেশাম। আমি বেশ অবাক হয়ে তাকালাম। আমার মেসে এহতেশামের মতো পরিচালক আসবে এতটা আশা করিনি। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, স্যার আপনি? দেখো দেখি, তোমাকে না জানিয়েই চলে আসলাম। তা তুমি ফ্রি আছো তো? তাহলে তোমার সঙ্গে কয়েকটা কথা বলে নিতাম। জি স্যার, আসুন আসুন, ভেতরে আসুন বলে আমি দরজা থেকে সরে দাঁড়ালাম। এই প্রথম রুমের ভেতরের অবস্থা দেখে নিজের কাছে নিজেরই লজ্জা লাগলো। এহতেশাম চারিদিকে একবার নজর বুলিয়ে টেবিল থেকে চেয়ারটা টেনে নিয়ে বসে পড়লেন। আমি বললাম, স্যার যদি কিছু মনে না করেন আমি হাত মুখটা ধুয়ে আসি। তিনি মাথা নেড়ে বললেন, শিওর শিওর। তারপর এদিক ওদিক তাকিয়ে বললেন, তোমার এখানে অ্যাস্ট্রে নেই? সিগারেট ছাড়া আমি আবার একদম চলতে পারি না। আমি খাটের নিচ থেকে একটা ভাঙা চায়ের কাপ অনিচ্ছা সত্ত্বেও বের করে টেবিলের উপর রাখলাম। এহতেশাম কাপটা দেখে হেসে সিগারেট ধরালেন। বদরুল, আমি বদরুলকে চা আনতে বলে বাথরুমে ঢুকে গেলাম। এহতেশাম সাহেব আমাকে 2 লাখ টাকার একটা চেক দিয়ে একটা কাগজে সাইন করিয়ে নিলেন। আমার চিত্রনাট্যটি নিয়ে তিনি কাজ করবেন। শুটিং শুরু হবে মাস 2-এর মধ্যেই। তখন আরও 3 লাখ টাকা পেমেন্ট করবেন। জীবনের প্রথম সাফল্যে আমি থরথর করে কাঁপতে লাগলাম। উত্তেজনায় কাগজটার মধ্যে কি লেখা আছে সেটাও ভালো করে পড়তে পারলাম না। এহতেশামের দেখানো জায়গাতে সাইন করে চেকটা হাতে নিলাম। হঠাৎ সদু ভাইয়ের জন্য আবার আমার মনটা কেঁদে উঠল। মানুষটা বেঁচে থাকলে আজ সবচাইতে বেশি খুশি হতো। এহতেশাম সাহেব বিদায় নেওয়ার পর আমি ব্যাংকে ছুটলাম। সদু ভাইয়ের আত্মার শান্তির জন্য কিছু টাকা খরচ করব। সদু ভাইয়ের মৃত্যুর পর
পুরো মেসটা যেন অতিরিক্ত নীরব হয়ে গেছে। দোতলার বেশ কয়েকজন বোর্ডার পুলিশের অনুমতি নিয়ে মেস ছেড়ে চলে গেছে। অনেকেই বলাবলি করছে রাতের বেলা তারা নাকি সধু ভাইকে দেখেছে মেসের বারান্দা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে। কথাটা একানোকান হয়ে আমার কানে এসেও পৌঁছলে আমি সেটাকে মোটেও গুরুত্ব দিলাম না। বেঁচে থাকতে যে মানুষটাকে বুক ফুলিয়ে হাঁটতে দেখেছি, মরে গিয়ে সে কিনা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। সবচাইতে বেশি কথা ছড়াচ্ছে কাজের বুয়া রোহানার মা। বুয়াটা রীতিমতো গল্প ফেঁদে বসেছে। সধু ভাইকে নাকি বুয়া রান্নাঘরে দেখেছে। সকালবেলা আমি যখন থালা বাসন ধুচ্ছিলাম, হঠাৎ রান্নাঘরের খটর মটর শব্দ শুনে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে দেখি সধু ভাই খালি গায়ে চুলার কাছে কি যেন খুঁজছে। আমি দরজার কাছে যেতেই সধু ভাই আমাকে বলল, ও রেহানার মা, ম্যাচটা কোথায় রেখেছো? আরে ম্যাচটা দাও, সিগারেট খামু। বুয়ার এ গল্পটাই সব চাইতে বেশি ছড়িয়ে পড়েছে। আশেপাশের 10 বাড়িতেও এ নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। আমি এসব কথাবার্তাকে মোটেও গুরুত্ব দিচ্ছি না, কারো সঙ্গে এ প্রসঙ্গে আলোচনাও করছি না। বারদুয়েক বদুল এসেছিল আমার সঙ্গে এ বিষয়ে কথা বলবে। রঞ্জু ভাই, এর কথার শুরুতেই আমি ওকে থামিয়ে দিয়ে বলেছি, বদুল, বাজে বিষয় নিয়ে কথা বলে আমার সময় নষ্ট করো না, যাও নিজের কাজ করো গিয়ে। বদুল আর কিছু বলেনি, মাথা নিচু করে চলে গেছে। যত সব বাকওয়াজ কথাবার্তা। আমি পূর্ণ উদ্যমে লেখালেখি চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে একটি পত্রিকায় আমার ছোটখাটো ইন্টারভিউ ছাপা হয়েছে। অন্যান্য কাজকর্ম ছেড়ে দিয়ে বিদ্যুতের গতিতে নতুন চিত্রনাট্য লিখে চলেছি। পরপর 2টো সিকোয়েন্সের কাজও শেষ করে ফেলেছি। ঝামেলা বাঁধল তৃতীয়টার সময়। সধু ভাইকে মেসে দেখার ঘটনাগুলো আমি গুরুত্ব না দিলেও আমার অজান্তেই মেসের ভেতর একটা কিছু ঘটে যাচ্ছিল। তার প্রমাণ পেলাম আরও 2 দিন পর। আমার পাশের রুমে থাকেন ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক সাহেব। সাদাসিধে অমায়িক লোক, কারো আগে পিছে নেই। তিনি কিনা রাতের বেলা কি দেখে ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হলেন। ভদ্রলোকের সঙ্গে আমার খুব একটা কথাবার্তা না হলেও আমি তাকে হাসপাতালে দেখতে গেলাম। ইদানিং বাংলাদেশের প্রাইভেট হাসপাতালগুলোর চেহারা বদলে গেছে। ঝকঝকে তকতকে হাসপাতাল দেখলেই মন ভালো হয়ে যায়। ওমর ফারুক সাহেব আছেন হাসপাতালের দোতলার একটি কেবিনে। আমি তার কাছে পৌঁছে দেখি তিনি আঙুর খাচ্ছেন। একটি মেয়ে তার মুখে একটা একটা করে আঙুর তুলে দিচ্ছে। আমাকে দেখে ওমর ফারুক সাহেব একটু লজ্জা পেলেও হেসে বললেন, আসুন লেখক সাহেব। আমি ভেতরে ঢুকে হেসে জিজ্ঞাসা করলাম, তা এখন কেমন আছেন? জি ভালো। ওমর ফারুক সাহেবকে দেখে মনে হলো তিনি আবারও লজ্জা পেলেন। ও কি আপনার মেয়ে নাকি? আমি মেয়েটার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলাম। জি, দেখুন তো, কত করে বলছি হাসপাতালে ছোটদের আসার দরকার নেই, কিন্তু তবুও নাজর বান্ধা, আমাকে দেখতে নাকি আসতেই হবে। আমি মেয়েটাকে কাছে টেনে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি মা? মেয়েটা ছোট করে বলল, মায়া। বাহ, সুন্দর নাম তো। তা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস কেজিতে পড়ি। আরে আমিও তো কেজিতে পড়ি। তুমি মিথ্যা বলছো, তুমি তো বড়। তুমি আব্বুর লেখক বন্ধু, তুমি আব্বুর সাথে থাকো, আমি সব জানি। ও মা, তাই নাকি? তুমি তো দেখছি তোমার আব্বার বুড়ি মা। আমি বুড়ি না, আমার বয়স তো মাত্র 5 বছর। এমন সময় ওমর ফারুক সাহেবের স্ত্রী আসলেন। তিনি মেয়েকে নিয়ে বাইরে গেলেন। ওমর ফারুক সাহেব আমাকে বললেন, ভাই, আমি আর ওই মেসে যাব না। এই একটু সুস্থ হলে আমি জিনিসপত্র গিয়ে নিয়ে আসব। কিন্তু কেন? মেসটার দোষ হয়েছে, ওখানে খারাপ আত্মা বাসা বেঁধেছে। আমি বলতে যাচ্ছিলাম এসব বাজে কথা, কিন্তু কিছু বলার আগেই ওমর ফারুক সাহেব বলে উঠলেন, আমি জানি যে আপনি এসব বিশ্বাস করেন না, তবুও বলছি, সম্ভব হলে আপনিও মেসটা ছেড়ে দিন। আচ্ছা, আপনি ভয় পেলেন কি দেখে? আমি সরাসরি ওমর ফারুক সাহেবের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। ওমর ফারুক সাহেব একটু নিঃশ্বাস নিয়ে বললেন, সধু ভাইকে দেখে। সধু ভাইকে? জি। তা কি দেখলেন? বাথরুমে যাওয়ার জন্য দরজা খুলে বাইরে বের হয়েছি, দেখি সধু ভাইয়ের রুমের দরজা খোলা, আলো জ্বলছে। তা এত রাতে সধু ভাইয়ের রুমে কে কি করছে তা দেখার জন্য আমি একটু এগিয়ে গেলাম। দরজায় দাঁড়িয়ে ভেতরে উকি দিতেই দেখি সধু ভাই হাতে একটা মোটা দড়ি নিয়ে ফ্যানের নিচে একটা চেয়ারে দাঁড়িয়ে আছে। দড়িটা ফ্যানে বাঁধার চেষ্টা করছেন। আমি কে বলার সঙ্গে সঙ্গে সধু ভাই আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ও ব্যাংকার ভাই,
চেয়ারটা একটু শক্ত করে ধরো তো দেখি, মনে হচ্ছে পইরা জামু। আমার আর কিছু মনে নেই। সঙ্গে সঙ্গে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করি, তারপরে বুক চেপে ধরে পড়ে গেলাম। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। ওমর ফারুক সাহেবের কথা ফেলে দিতে পারলাম না, একেবারে মনের মধ্যে গেঁথে গেল। ভয় হচ্ছে সংক্রামক ব্যাধির মতো, একবার কারো ভেতর ঢুকে গেলে ডালপালা ছড়ায় অন্যের ভেতর ঢুকবার জন্য। নানান যুক্তি দিয়েও এর কোনো কুল কিনারা করতে পারলাম না। এক রাত চিন্তা নিয়ে এলোমেলোভাবে হাঁটতে হাঁটতে মেসে ফিরলাম রাত 11টার সময়। ও বদরুল, তুমি আছো এখনো? একটু ওপরে এসো না, আমার সাথে কিছু কথা আছে তোমার সাথে। মেসে ঢুকতেই কাউন্টারে বদরুলকে পেয়ে দোতলায় ডেকে নিয়ে এলাম। দোতলায় আমি ছাড়া এখন আর অন্য কোনো বোর্ডার নেই, রুমগুলো সব তালা দেওয়া। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে নিজের অজান্তেই শরীরটা কেমন ছমছম করে উঠল। আমি ধীরে সুস্থে তালা খুলে ভেতরে ঢুকলাম। এসো বদরুল, এসো, বসো, ওই চেয়ারটা টেনে নিয়ে বসো। বসতে হবে না রঞ্জু ভাই, কি বলবেন বলেন। তুমি কি সদু ভাইকে দেখেছ? আমি কোনো রকম ভূমিকায় না গিয়ে সরাসরি জিজ্ঞাসা করলাম। বদরুল কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কালকে সকালে বলি রঞ্জু ভাই। এখন নয় কেন? রাতের বেলায় তিনাদের নিয়ে কথা বলতে হয় না। বদরুলকে দেখে মনে হলো ও গুটি চালতে শুরু করেছে। তেনারা মানে কারা? আমি তোমাকে সদু ভাইয়ের কথা জিজ্ঞাসা করেছি। আমি দাঁতে দাঁত চিপে জিজ্ঞাসা করলাম। তেনারা মানে মৃত মানুষদের কথা বলছি রঞ্জু ভাই, বুঝেন না? আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি সদু ভাইকে দেখেছ? জি, দেখছি। কবে? বদরুল কিছুক্ষণ নীরব থেকে আমতা আমতা করে উত্তর দিল, তিনি ফাঁসি দেবার 2 দিন পরে সন্ধ্যার সময় দোতলা এসেছিলাম। হঠাৎ দেখি সদু ভাইয়ের রুমের লাইট জ্বলছে, দরজা বন্ধ। কে ভেতরে দেখার জন্য দরজার ফাঁক দিয়ে উকি দিতেই দেখি সদু ভাই টেবিলে বসে কি যেন লিখছে। আমার তো জান যায় যায় অবস্থা রঞ্জু ভাই, কি কমু আপনারে। আমি এক দৌড়ে নিচে গিয়া বাবুসি তোতারে ডেকে এনে দেখি কেউ নাই, ভেতরের বাতিও নেবানো। তুমি মিথ্যা বলছো না তো? আল্লাহর কিরা রঞ্জু ভাই, মিথ্যা কমু কেন? তোমার কাছে সদু ভাইয়ের রুমের চাবি আছে, তাই না? আমি সরাসরি বদরুলের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। বদরুল সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে ফেলল। মানুষ সরাসরি চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলতে পারে না, তার বিবেকে বাধা দেয়। বদরুলের কথা আমার এমনিতেই বিশ্বাস হয় না। বদরুল মাটির দিকে তাকিয়ে বলল, না না রঞ্জু ভাই, চাবি আমার কাছে নাই। এবার কিন্তু মিথ্যা বলছো। আমার সঙ্গে ওসি সাহেবের কথা হয়েছে, কোনো রকম উল্টাপাল্টা দেখলেই সরাসরি ফোন করতে বলেছেন। তুমি কি চাও আমি তোমার কথাটা ওসি সাহেবকে বলি? ওসি সাহেবের কথাটা আমি বানিয়ে বললাম। আমার সন্দেহ হচ্ছে বদরুল এমন কিছু জানে যা আমাকে বলতে চাইছে না। ওসির কথা শুনে বদরুল হঠাৎ খুব ঘাবড়ে গেল, কাঁচুমাচু হয়ে বলল, রঞ্জু ভাই, আমি কিচ্ছু করি নাই। শোনো, তুমি কিছু করেছো তা আমি বলিনি, শুধু এইটুকুই বলছি আমার সঙ্গে মিথ্যা বললে ফেঁসে যাবে। তোমার কাছে সদু ভাইয়ের রুমের চাবি আছে, তাই না? বদরুল মাথা নাড়ল। আছে। তুমি সদু ভাইয়ের রুমে ঢোকারও চেষ্টা করেছো, তাই না? বদরুল না বলতে গিয়েও কি মনে করে থেমে গেল। দেখো, মিথ্যা বলো না, একদম ফেঁসে যাবে। পুরো ঘটনাটা আমাকে খুলে বলো। কি ঘটনা? তুমি সদু ভাইয়ের রুমে ঢুকেছিলে, তাই তো? কোনো জিনিসপত্র কি সরিয়েছো? আল্লাহর কি রঞ্জু ভাই, আমি কিচ্ছু সরাই নাই। তার মানে তুমি সদু ভাইয়ের রুমে ঢুকেছিলে? জি। কেন? ঝাড়পোছ করতে। ঝাড়পোছ করেছো? না। না কেন? ভয়ে চলে এসেছি। ভয়? কিসের ভয়? সদু ভাইয়ের। সদু ভাইয়ের মানে? আমি সকালবেলা সদু ভাইয়ের রুমে ঢুকে জানলাগুলো খুলছিলাম। হঠাৎ পেছন থেকে সদু ভাইয়ের গলা শুনে চমকে পেছনে ফিরে দেখি সদু ভাই টেবিলের উপর বসে আছেন। আমি তাকাতেই আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, বদরুল, জানলা খুলিস না রে, রোদ আসে। আমি দৌড়ে রুম থেকে বার হয়ে আসি, তারপর তোতারে ডেকে এনে দরজা বন্ধ করেছি। বিশ্বাস করেন নঞ্জু ভাই, এর মধ্যে এক বিন্দু মিথ্যা নাই। চাবিটা তোমার সঙ্গে আছে? জি আছে। বলে বদরুল একগোছা চাবি বের করে তার মধ্যে থেকে পিতলের একটা চাবি দেখালো।
চাবিটা আমায় খুলে দাও। বদরুল চাবিটা খুলে আমাকে দিয়ে বলল, এই নেন। রঞ্জু ভাই, একটু সাবধানে থাকবেন। দোতলায় কিন্তু এখন আপনি ছাড়া আর কেউ নাই। ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা। খাবেন না রঞ্জু ভাই? খাবার দেবো? না, খাবো না। তুমি পারলে 1 ফ্লাক্স চা পাঠাও, রাতে লেখালেখি করতে হবে। আচ্ছা। কোনো কিছু দরকার হলে আমারে আওয়াজ দিয়েন, আমি জেগে থাকবো। ঠিক আছে, দরকার হলে ডাকবো। তুমি এখন যাও। বদরুল দরজা পর্যন্ত গিয়ে আবার ঘুরে দাঁড়িয়ে ডাক দিল, রঞ্জু ভাই, কি? আজ আপনার খোঁজে একটা মেয়ে এসেছিল। মেয়ে? আমি বেশ অবাক হলাম, কেননা ঢাকা শহরে আমার পরিচিত কোনো মেয়ে নেই। কখন? এই দুপুরের দিকে। কিছু বলেছে? না, বলছে আবার আসবে। ঠিক আছে, তুমি যাও। বদরুল চলে যেতে জামা কাপড় পাল্টে চা খেয়ে লিখতে বসলাম। একটানা অনেকক্ষণ লেখার পর হঠাৎ লেখার খেই হারিয়ে ফেললাম। কিছুতেই যেন মাথা থেকে কিছু বের হচ্ছিল না। একজন লেখকের জন্য এটা বুঝি সব চাইতে বেশি কষ্টের বিষয়। খুব গরম লাগছে। টেবিলের পাশের জানলাটা খুলে দিয়ে আমি আবারও লিখতে চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। না, আজ আর হবে না। লেখা বন্ধ করে যতটুকু লেখা হয়েছে তা নিয়ে বিছানায় শুয়ে শুয়ে পড়তে লাগলাম। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় রাত 3টে বেজে 2 মিনিট। হঠাৎ বাইরে তুপ করে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। আমি দ্বিতীয়বার শব্দটা শোনার জন্য কান খাড়া করে ফেললাম। আবারও হলো শব্দটা, এবার বেশ স্পষ্টভাবেই শোনা গেল। আমার ডান পাশ থেকে আসছে শব্দটা, অর্থাৎ সদু ভাইয়ের রুমের দিক থেকে। টের পাচ্ছি আমার মাথার চুলগুলো একটা একটা করে দাঁড়িয়ে যাচ্ছে। আমি শোয়া থেকে উঠে দাঁড়ালাম। আমার কাছে মনে হলো কেউ যেন দরজা খুলে বাইরে আসলো। বারান্দায় হাঁটার শব্দ শোনা যাচ্ছে। আমার একটা রুমের পরেই সদু ভাইয়ের রুম। দরজা খুললে শব্দটা শোনা যাবার কথা। আমি আস্তে আস্তে আমার দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। পায়ের শব্দটা আমার দরজার কাছে এসে আবার সদু ভাইয়ের রুমের দিকে ফিরে গিয়ে আবার ফিরে আসছে। পায়ের শব্দটা আমার দরজার কাছাকাছি আসতেই এবার আমি একটানে দরজাটা খুলে ফেললাম। পুরো বারান্দা অন্ধকার, কোনো আলো নেই। অন্ধকারে কাউকেই দেখতে পেলাম না। অন্ধকারটা চোখে সয়ে আসতেই দেখলাম শূন্য বারান্দা খাঁ খাঁ করছে। আমি ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কাউকে না দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচল, কেননা বুকের ভেতর কম্পন বেড়ে গেছে। টেবিলের উপর রাখা বোতল থেকে ঢকঢক করে পানি খেলাম। বিছানায় বসতেই দরজায় পর পর 3টে টোকার শব্দ হলো। আমি চমকে উঠলাম। আমি দাঁড়িয়ে গেছি, ভয়ে খামতে শুরু করেছি। মাথার চুলগুলো আবারও একটা একটা করে দাঁড়িয়ে যাচ্ছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কে? কে? কেউ উত্তর দিল না। আমি দরজার কাছে গিয়ে কান পেতে দাঁড়িয়ে রইলাম। না, আর কোনো শব্দ নেই। হয়তো মনের ভুল। অতিরিক্ত উত্তেজনায় এলোমেলো শুনেছি। বেশ কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকার পর আবারও বিছানায় এসে বসলাম। নিজেকে সান্ত্বনা দিচ্ছি, ভয় পাবার কিছু নেই, সব মনের ভুল। মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না। বিছানায় শুয়ে আবারও যেই লেখাটা পড়তে শুরু করেছি, অমনি দরজায় শব্দ হলো। সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে গেলাম, ছুটে গেলাম দরজার কাছে, একটানে খুলে ফেললাম দরজা। তারপর যা দেখলাম তাতে আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি হিস্টেরিয়া রোগীর মতো চিৎকার করে বলে উঠলাম, কে? কে? দরজায় দাঁড়িয়ে আছে সদু ভাই। মুখটা কেমন শুকিয়ে গেছে, চোখ দুটো গর্তের ভেতর ঢুকে আছে। আমি বিস্ফারিত চোখে তাকিয়ে রইলাম। সদু ভাই বললেন, রাইতেসা একটা কাঁথা দিবা, আমার খুব শীত করতেছে। এখানে এখানে খুব খুব শীত, দাও না একটা কাঁথা। আমি দরাম করে দরজা বন্ধ করে দিলাম। প্রচণ্ড ভয়ে পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। মনে হলো আমি মরে যাচ্ছি।
কানের ভেতর ভোঁ ভোঁ শব্দ শুনছি। চোখে কিছু দেখেছি বলে আমার মনে হলো না। হঠাৎ ওমর ফারুক সাহেবের কথা মনে হলো। বুঝতে পারলাম কি দেখে ভদ্রলোক ভয় পেয়েছেন। আমি বড় করে হাঁ করে শ্বাস নিয়ে ছাড়তে লাগলাম। বাকি রাতটুকু দরজায় হেলান দিয়েই কাটিয়ে দিলাম। ফজরের আজানের পর বিছানায় শুতেই ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভাঙল। প্রথমে চোখ খুলে বুঝলাম না শব্দটা কোথা থেকে আসছে। দ্বিতীয়বার শব্দ হতেই বুঝলাম প্রচণ্ড জোরে কেউ দরজায় আঘাত করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6:45 বাজে। 1 ঘন্টাও ঘুমোতে পারিনি। এলোমেলো পা ফেলে দরজা খুলতেই দেখি পুলিশের সেই এসআই দাঁড়িয়ে আছে। পুলিশ দেখে আমি চমকে উঠলাম। কি ব্যাপার? তো সকালে? কোনো রকমে নিজেকে সামলে প্রশ্ন করলাম, কেননা আমি ভালো করে তাকাতে পারছি না। মনে হচ্ছে চোখের ভেতর অসংখ্য সূঁচ ফুটছে। দুহাত দিয়ে চোখ কসলাতে কসলাতে এসআইয়ের দিকে তাকালাম। আপনি তো রঞ্জু সাহেব? জি বলেন। আমি খুবই দুঃখিত আপনাকে এরকম সময় বিরক্ত করতে হলো। আপনাকে একটু নিচে যেতে হবে। কেন, কি হয়েছে? আসুন না, গেলেই তো দেখতে পাবেন। কোথায় যেন পড়েছিলাম রিক্সা চালক আর পুলিশের সঙ্গে তর্ক করতে নেই, তাতে সম্মানহানির আশঙ্কা থাকে। সেই বাক্যটা মনে করে একটা শার্ট টেনে গায়ে দিয়ে এসআইয়ের পিছু পিছু হাঁটতে শুরু করলাম। সিঁড়ির কাছে অনেক মানুষের ভিড় চোখে পড়ল। কয়েকজন পুলিশও দাঁড়িয়ে আছে। ভিড়ের মধ্যে এফডিসির সামনে দেখা মহিলাকে দেখে আমি চমকে উঠলাম। সেই হলুদ চোখ, বিশাল মাথাওয়ালা মহিলাকে খুব সহজেই চিনতে পারলাম। কেমন হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমার পুরো শরীরটা যেন কেঁপে উঠল। আমি সিঁড়ির রেলিংটা ধরে দাঁড়িয়ে গেলাম। এসআই বললেন, কি হলো? আমি কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারলাম না। নিজেকে কোনো রকম সামনে নিয়ে আবারও নিচে তাকাতে কাউকে দেখতে পেলাম না। মনে মনে বললাম, আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। সিঁড়ির নিচে মেঝেতে কেউ একজন উপুর হয়ে পড়ে আছে। ঘাটটা বিশ্রীভাবে ডান পাশে মোচড়ানো, রক্তের দুটো ধারা গড়িয়ে মেঝেতে নেমে গেছে। উপর থেকে এক নজর দেখেই বুঝলাম বেঁচে নেই। ওটা কে ওখানে পড়ে আছে? কথাটা বলে আমি দ্রুত পা ফেলে নিচে নেমে গেলাম। কাছে গিয়ে বদরুলকে চিনতে মোটেই বেগ পেতে হলো না। বদরুলকে এভাবে অপঘাতে মরতে দেখে আমি খুব ঘাবড়ে গেলাম। পরপর দুটো মৃত্যু আমাকে বিহ্বল করে দিল। আমার মুখ দিয়ে শুধু একটা শব্দ বের হয়ে এলো, উফ। এসআই আমাকে ধরে কাউন্টারের সামনে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আমি এসআইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কিভাবে? সেটাই তো আমরা জানতে চেষ্টা করছি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে পেছন থেকে খুব জোরে ধাক্কা দিয়ে কেউ ওপর থেকে ফেলে দিয়েছে। তারপর কি একটা চিন্তা করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনিও তো দোতলাতেই থাকেন, তাই না? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। বদরুল সাহেবের সাথে আপনার কখন শেষ দেখা হয়েছে? গতকাল রাতে। কখন? রাত 11টা থেকে 11:30টার মধ্যে। আমি এসআইয়ের চোখের দিকে তাকিয়ে বললাম, কি নিয়ে কথা হয়েছে? আসলে আমার কিছু বিষয় জানার ছিল, তাই বদরুলের কাছ থেকে জানতে চেয়েছিলাম। কি জানতে চেয়েছিলেন তা কি আমি জানতে পারি? আমার গত রাতে দেখা সদু ভাইয়ের মুখটা মনে পড়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, পারেন? তাহলে বলেই ফেলুন। আর হ্যাঁ, দয়া করে মিথ্যা বলবেন না। অনেকেই নাকি সদু ভাইকে মেসের এখানে সেখানে ঘুরে বেড়াতে দেখেছে। আমার কাছে মনে হচ্ছিল ব্যাপারটা বানোয়াট। তাই বদরুলকে ডেকে নিয়ে জানতে চেয়েছিলাম আসলে ব্যাপারটা কি। তা কি জানতে পারলেন? বদরুলও বলল নিজে নাকি সদু ভাইকে দেখেছে। এসআই অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তা কবে?
কোথায় দেখেছে? সদু ভাইয়ের মৃত্যু দুদিন পরে তার রুমে। এসব মিথ্যা কথা, যত সব গাল গল্প। একজন মৃত মানুষ কি করে দেখা দেয়? আমিও প্রথমে তাই মনে করেছিলাম, কিন্তু ব্যাপারটা আসলেই সত্য। আমি গত রাতে ঘটে যাওয়া ঘটনাটা বলতে গিয়েও থেমে গেলাম। কি সত্যি? সদু সাহেবকে দেখার ব্যাপারটা? জি। আপনার মতো একজন শিক্ষিত মানুষ বলছে এই কথা? জি, কেননা আমিও গত রাতে সদু ভাইকে দেখেছি। আমি এসআইকে সদু ভাইকে দেখার পুরো ঘটনাটা খুলে বললাম। সব শুনে এসআই সাহেব বললেন, স্ট্রেঞ্জ, এ তো দেখছি সত্যিই ভৌতিক ব্যাপার। আমি কিছু না বলে চুপ করে থাকলাম। মেসে পরপর দুটো মৃত্যু ঘটায় পুরো শহরে হইচই পড়ে গেছে। প্রতিদিন অনেক লোক আসছে মেসটাকে দেখতে। পরের দিন সবকটি জাতীয় পত্রিকায় লাল কালিতে বড় বড় করে ছবিসহ হেডলাইন ছাপা হলো। মেস মালিকের আত্মহত্যার পর এবার কর্মচারীর রহস্যজনক মৃত্যু। এলাকাবাসী বলছে ভৌতিক ঘটনা। মেসের উঠানের মাঝখানে বিশাল একটা আম গাছ আছে, যার গোড়াটা গোল করে বাঁধানো। দুজন পুলিশ পালা করে সেখানটাতে বসতে শুরু করেছে। আমি মনে মনে ঠিক করে ফেলেছি মেস ছেড়ে দেব। এহতেশাম সাহেবের সঙ্গে এর মধ্যে দুদিন ফোনে কথা হয়েছে। তিনি স্বাভাবিক খোঁজখবর নিয়ে আরেকজন পরিচালকের খোঁজ দিয়ে বলেছেন তিনি নাকি একটা ভালো চিত্রনাট্য খুঁজছেন। তিনি ওই পরিচালককে আমার কথা বলে ঠিকানা দিয়ে দিয়েছেন। ভদ্রলোক যে কোনো দিন আসবেন আমার সঙ্গে দেখা করতে। নিজের ভাগ্যের এ পরিবর্তনে আমি আনন্দিত হওয়ার পরিবর্তে ক্রমশ অস্থির হয়ে উঠছি। বারংবার চোখের সামনে ভেসে উঠছে সেই হলুদ দুটো চোখ আর বিশ্রী মুখের হাসি। সদু ভাইকে দেখার পর থেকে আমার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটছে। প্রায় রাতেই বারান্দায় কারো পায়ের শব্দে ঘুম ভেঙে যাচ্ছে। মাঝে মাঝে ঘরের মধ্যেও কার যেন উপস্থিতি টের পাচ্ছি। লেখালেখি নিয়েও চলছে তুগলকি কারবার। কোনো একটি কাহিনী চিন্তা করে লেখা শুরু করলেই প্রচণ্ড ঘুম পেয়ে যায়, আর তখন লিখতে লিখতেই ঘুমিয়ে পড়ি। সকালে উঠে নিজেকে হয় বিছানায় নয়তো মেঝেতে আবিষ্কার করি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে লেখাটা লিখতে শুরু করেছিলাম সেটা পুরোপুরি শেষ করা অবস্থায় পাই। এক রাতে একটা কাহিনী শেষ করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু হাতের লেখা হুবহু আমার লেখাতে এমনিতে অনেক কাটাছেঁড়া হয়, কিন্তু এই লেখাগুলো একেবারে নিখুঁত। এরকম অদ্ভুত ঘটনায় আমি বেশ বিচলিত হয়ে উঠেছি। গভীর রাতের দিকে মাঝে মাঝে মনে হয় সদু ভাইয়ের রুম থেকে কান্নার শব্দ ভেসে আসছে। খুবই করুণ সে কান্নার শব্দ। আমি ভয়ে আর দরজা খুলি না। তার উপর আবার ক্ষুধামন্দ দেখা দিয়েছে। স্বাস্থ্য দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়ালে বেশ বুঝতে পারি চোখ মুখ ভেতরে বসে যাচ্ছে। কোনো কিছু খেতে ভালো লাগে না। কেমন জানি সবসময় একটা অস্থির ভাব কাজ করে। কোনো কাজই মন দিয়ে করতে পারছি না। একটার পর একটা সিগারেট টেনে চলি। কোনো কোনো রাতে দেখা যায় জ্বলন্ত সিগারেট হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছি। ইতি নামের একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে। এহতেশাম সাহেব আমার যে কাহিনীটা নিয়ে ছবি বানাবে সেটার নায়িকা। আমার কাছে পাঠিয়েছেন ওর চরিত্রটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। অনার্স পড়ছে। মেয়েটা একবার এলে আর সহজে উঠতে চায় না। ঘর দৌড় নিজের মতো করে গোছগাছ করে ফেলে। ছোটবেলা থেকেই আমি নারী সঙ্গ বঞ্চিত। এখনও বুঝতে পারি না মেয়েদের সঙ্গে ঠিক কিভাবে কথা বলতে হয়, কিভাবে মিশতে হয়। মেয়েটাকে এড়িয়ে যাবার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। একেবারে নাছোড়বান্দা। প্রথম প্রথম ভেবেছিলাম ওর চরিত্রটা বুঝিয়ে দিলেই ও কেটে পড়বে, কিন্তু সেটা নিয়ে ওর সঙ্গে একদিনও বসতে পারিনি। আমি যখনই বলেছি চলো তোমার চরিত্রটা বুঝিয়ে দিই, তখনই ও বলেছে, আরে রাখেন তো, আপনি তো আর উড়ে যাচ্ছেন না, পরেও এ নিয়ে বসা যাবে। চরিত্রটি বুঝে নেওয়ার কোনো আগ্রহই মেয়েটার মধ্যে আছে বলেও আমার মনে হয় না। ওর ভাষায় কাহিনীকারকে বুঝতে পারলে অতি সহজেই তার রচিত যে কোনো চরিত্রের মধ্যে প্রবেশ করা যায়। তাই এখন আপনাকে আমার বোঝা দরকার। আমার বর্তমান অবস্থা দেখে ইতি একদিন এসআই ফিরহাদকে ডেকে নিয়ে আসলো। আমি তাকে এক এক করে সব খুলে বললাম। এফডিসির সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো বাদ গেল না। এসআই ফিরহাদ আমার সদ্য সমাপ্ত চিত্রনাট্যটি, যেটা শুরুটা আমি করেছি আর বাকিটা করেছে অন্য কেউ, নেড়ে চেড়ে দেখে সঙ্গে করে নিয়ে গেলেন। তারপর একদিন বিকেলবেলা এসে বললেন, রঞ্জু সাহেব,
এটা আমি পরপর 3 জন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করিয়েছি এবং তারা সবাই মোটামুটি একই কথা বলেছেন। বুঝলেন, বলেছেন যে এটা একই হাতের লেখা। সুতরাং আপনার এই কথাটা একেবারেই ঠিক নয় যে এটা আপনি লেখেননি। আমি কিছুতেই তাকে বিশ্বাস করাতে পারলাম না যে লেখাটি আমি শেষ করিনি। উল্টে এসআই আমাকে উপদেশ দিয়ে বললেন, রঞ্জু সাহেব শোনেন, সপ্তাহখানে কোথা থেকে ঘুরে আসুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সত্যি বলতে কি, আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার উপরে বেশ চাপ ফেলেছে। কোথাও থেকে ঘুরে আসলে মাথাটা ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখবেন আর এমন হবে না। আমি ইতির অনুরোধে এসআই এর কথা মতো কক্সবাজার থেকে ঘুরে এলাম, কিন্তু তাতে সমস্যার কোনো হেরফের হলো না, বরং নতুন এক উপদ্রবের উপস্থিতি টের পেলাম। তা হলো সারাক্ষণ মাথার ভেতর কেমন যেন সমুদ্রের গর্জন শুনতে পাই। চোখ বন্ধ করলেই মনে হয় আমি সমুদ্রের মধ্যে পড়ে গেছি, আর চারিদিক থেকে রাশি রাশি জল এসে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। দিনের পর দিন আমার সমস্যা বাড়তে থাকায় ইতি একদিন আমাকে পূর্ণ ঢাকায় ওর এক স্যারের বাসায় নিয়ে গেল। ভদ্রলোক একজন সাইকিয়াট্রিস্ট, নাম মোস্তফা মল্লিক। শরীরের গড়ন হালকা পাতলা, ঠোঁটের উপর মস্ত একজোড়া গোঁফ, দুগালে কয়েকদিনের না কাটা দাড়িতে ভদ্রলোককে দেখলে মনে হয় না যে তিনি একজন সাইকিয়াট্রিস্ট বা মনোবিজ্ঞানী। মাথার চুল সব এলোমেলো, দেখলে যাযাবর বলে মনে হয়। আমরা রিকশায় থাকতেই প্রচণ্ড ঝড় হলো। পরিষ্কার আকাশ, বলা নেই কওয়া নেই, হঠাৎ আকাশ কালো করে ঝড় শুরু হলো। আমরা যখন পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে, পুরো এলাকায় বিদ্যুৎ নেই। অনেকক্ষণ দরজায় কড়া নাড়ার পর কালো রঙের লুঙ্গি পরা উদম শরীরে মোস্তফা মল্লিক সাহেব দরজা খুলে ইতিকে দেখে বলে উঠলেন, ও তুমি? রান্নাঘরে ছিলাম তো, তাই দেরি হয়ে গেছে। তারপর আমার দিকে তাকিয়েই যেন থমকে গেলেন, যেন আমি মস্ত কোনো অপকর্ম করে এসেছি। এমন করে পলকহীনভাবে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি প্রচণ্ড রকমের অস্বস্তিতে পড়ে গেলাম। একজন মানুষের দৃষ্টি যে অন্য একজন মানুষের কাছে কি পরিমাণ অস্বস্তিকর হতে পারে তা হাড়ে হাড়ে টের পেলাম। একসময় মনে হলো ভদ্রলোকের দৃষ্টি আমার অস্থিমজ্জা ভেদ করে শরীরের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাচ্ছে। হঠাৎ করে আমার ছুটে পালিয়ে যেতে ইচ্ছা করল। মনে হলো এ লোকের কাছ থেকে যত দ্রুত পালিয়ে যাব ততই মঙ্গল। আমি ইতির দিকে তাকিয়ে চলে যাবার জন্য ঘুরে দাঁড়িয়ে কোনো রকমে বললাম, ইতি চলো। ঠিক তখনই ভদ্রলোক খুব দ্রুত ছোবল মারার মতো খপ করে থাপা দিয়ে আমার ডান হাতটা ধরে ফেললেন। তারপর অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, ভেতরে এসো, এখানে তোমার কোনো ভয় নেই, তুমি ঠিক জায়গাতেই এসেছো। মল্লিক সাহেব আমার হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। দরজা বন্ধ করা একটা ঘরের সামনে নিয়ে এসে তার অন্য হাতটা দিয়ে ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেললেন। দ্রুত ঘরের ভেতর ঢুকে আমার হাতটা ছাড়িয়ে দিয়ে বিছানাটা দেখিয়ে দিয়ে বললেন, এখানে বসো। আমি পুরো ঘরটার দিকে একবার তাকালাম। ঘরটা বলতে গেলে একেবারে আসবাবপত্র শূন্য। এক কর্নারে মাটিতে জাজিম আর তোষক দিয়ে একটা বিছানা পাতা, তাতে কালো রঙের একটা চাদর আর দুটো বালিশ দেওয়া। তার পাশেই বড় একটা কাঠের আলমারি দাঁড় করানো। ঘরের ঠিক মাঝখানে সাদা রং দিয়ে বড় একটা বৃত্ত আঁকা। বৃত্তের ভেতর হিজিবিজি করে আরও অনেক কিছু ছবি আঁকা। ঘরের জানলাগুলো সব ভেতর থেকে বন্ধ। তবুও ঘরটার ভেতরে পা দিতেই আমার মনে হলো আমি যেন ফ্রিজের ভেতর প্রবেশ করেছি। হঠাৎ তীব্র শীতে আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি উহু করে কুঁকড়ে যাবার ভঙ্গি করলাম। লোকটা তখন দরজার কাছাকাছি দাঁড়িয়ে থাকা ইতির দিকে তাকিয়ে বলল, যা তোমা, বেডরুম থেকে একটা চাদর এনে দে ওকে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্রলোক আমার দুহাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বললেন, এখানে বসো। আমার নাম মোস্তফা মল্লিক, আমি ইতির কলেজে মনোবিজ্ঞান পড়াই। আমার কাছে তোমার কোনো ভয় নেই, তুমি এখানে নিশ্চিন্তে থাকো, সব ঠিক হয়ে যাবে। ইতি একটা চাদর এনে আমার শরীরে পেঁচিয়ে দিল। ততক্ষণে ঠক ঠক করে আমার দাঁতের সঙ্গে দাঁত বাড়ি খাচ্ছে। মল্লিক সাহেব ইতির দিকে তাকিয়ে বললেন, তোর কাকি গ্রামের বাড়িতে গেছে, আমি রান্না বসিয়েছি, আর তুই রান্নাটা দেখ, আমি ওকে নিয়ে বসছি। ওর অবস্থা খুব একটা ভালো না, এতটা খারাপ আশা করিনি, আরও আগেই নিয়ে আসা উচিত ছিল। হঠাৎ ইতির পেছনে আমার চোখ যেতেই আমি চমকে উঠলাম, কেননা ইতির পেছনে দাঁড়িয়ে আছে
এফটিসির সামনে দাঁড়ানো সেই মহিলা, চোখ দুটো থেকে যেন আগুন ঝরে বেরোচ্ছে তার। মহিলার তীব্র ভয়ানক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখানে আসার জন্য সে আমার উপর চরম অসন্তুষ্ট, সুযোগ পেলেই আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। আমি মহিলার থেকে চোখ সরিয়ে নিতে পারলাম না। বড় বড় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে মুখ দিয়ে গোঁত গোঁত শব্দ করতে করতে কাঁপতে লাগলাম। ইতি আমার এমন আচরণে ভয় পেয়ে গেল। দৌড়ে এসে আমার দু কাঁধ ধরে ছাকাতে ছাকাতে বলল, রঞ্জু ভাই, রঞ্জু ভাই, এই রঞ্জু ভাই, কি হয়েছে? কি হয়েছে আপনার? আমি একটা আঙুল তুলে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মহিলাকে দেখালাম। ওর কুৎসিত দৃষ্টির কোনো পরিবর্তন হয়নি, সেই একই দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মল্লিক সাহেব আমার আঙুল বরাবর তাকিয়ে কি দেখলেন বুঝলাম না। সঙ্গে সঙ্গে তিনি ছুটে গেলেন আলমারির কাছে। একটানে আলমারিটা খুলে তার ভেতর থেকে একটা শিশি বের করে ভেতরে থাকা একটা তরল পদার্থ ছুড়ে দিলেন দরজার বাইরে। সঙ্গে সঙ্গে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মহিলার শরীর মুচড়ে উঠল এবং সাথে সাথে মিলিয়ে গেল। মল্লিক সাহেব আমার শরীরে শিশিটা থেকে কয়েক ফোঁটা তরল পদার্থ ছুঁড়ে মারলেন। আতরের সুগন্ধিতে পুরো ঘর যেন মো মো করতে লাগলো। হঠাৎ শীতটা চলে গেল। আমি আরাম বোধ করায় বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। মল্লিক সাহেব ইতির দিকে তাকিয়ে বললেন, ও এখন ঘুমোবে। আমার কিছু জরুরি কাজ এর মধ্যে সেরে নিতে হবে। তুমি রান্নাঘরে গিয়ে গরম পানি বসাও। কুচকুচে কালো বিষাক্ত একটা সাপ দেখে প্রচণ্ড ভয়ে ঘুম ভেঙে গেল। দেখলাম দীর্ঘ একটা সাপ আমার ঘরের মেঝেতে কুণ্ডুলি পাকিয়ে ফনা তুলে বসে আছে, ছোবল মারার জন্য। আমি হাত পা গুটিয়ে বিছানায় বসে চিৎকার করছি। সাপটা আমার দিকে তাকিয়ে তার লম্বা কালো কুচকুচে জিভটা বারবার বের করছে আর ভেতরে দিচ্ছে। সাপটা আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমাকে নড়াচড়া করতে না দেখে যেন অস্থির হয়ে উঠল। তারপর খুব ধীরে ধীরে বিছানায় বেয়ে উঠতে উঠতে আমার মুখে বিষ ছুঁড়ে মারল। প্রচণ্ড আতঙ্কে আমার ঘুম ভেঙে গেল। আমি লাফ দিয়ে উঠে বসলাম। চোখ খুলে বুঝতে বেশ কষ্ট হলো আমি কোথায় আছি। ঘরের অল্প আলোয় একটা বাতি জ্বলছে, দরজাটা ভেতর থেকে বন্ধ। হঠাৎ মনে পড়ে গেল সব। আমি এদিক সেদিক তাকিয়ে এদিকে খুঁজতে লাগলাম। ঘরের মেঝেতে আঁকা বৃত্তটার মধ্যে গোল হয়ে তিনজন লোক আসন করে অনেকটা ধ্যানের মতো ভঙ্গিতে বসে আছে। সবার হাঁটুর উপরে দু হাত রাখা। একজন বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়ছে আর পাশে রাখা একটা বোতল থেকে পানি জাতীয় কিছু একটা একটু পরপর ছিটিয়ে দিচ্ছে। ভালো করে তাকাতেই মল্লিক সাহেবকে চিনতে পারলাম। আমাকে উঠে বসতে দেখে মল্লিক সাহেব আমার দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে বললেন, এসো, আমার কাছে এসো। আমি কি করব বুঝতে পারলাম না। হঠাৎ মনে হলো মাথার ভেতরটা কেমন শূন্য হয়ে গেছে। আমি আমার অতীত বর্তমান কিছুই মনে করতে পারছি না। মাথার ভেতর ভোঁতা একটা যন্ত্রণা হচ্ছে। আমি আবার ওই দিকে দেখার জন্য এদিক ওদিক তাকাতে লাগলাম। কি হলো? এসো। মল্লিক সাহেব আবার ডাকতেই আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি একটু পানি খাবো। তিনি তার সামনে বসা একজনের দিকে তাকাতেই লোকটা উঠে এক গ্লাস পানি এনে দিল। আমি পানির গ্লাসটা হাতে নিয়ে চমকে উঠে ছুঁড়ে ফেলে দিয়ে ভয়ে কাঁপতে লাগলাম। আমার কাছে মনে হলো লোকটা এক গ্লাস তাজা রক্ত আমার হাতে দিল। আবার মল্লিক সাহেব উঠে এসে আমার হাত ধরে আমাকে বৃত্তের মাঝখানে নিয়ে বসিয়ে দিলেন। বললেন, তোমার কোনো ভয় নেই, তোমার ভালোর জন্যই আমরা এসব করছি। তারপর একটু থেমে আমাকে ভালো করে দেখে নিয়ে বললেন, রঞ্জু, রঞ্জু, তুমি কি আমার কথা বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? মল্লিক সাহেব কয়েকবার জিজ্ঞাসা করার পর আমার মনে হলো, আমি মাথা নাড়লাম যে হ্যাঁ, আমি ওনার কথা বুঝতে পারছি। গুড। এখন আমি তোমাকে কয়েকটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবে। আমাদের চারপাশে প্রতিনিয়ত পার্থিব অপার্থিব অনেক আত্মা ঘুরে বেড়ায়। তাদের মধ্যে কোনোটা ভালো, আবার কোনোটা খারাপ। আমাদের জীবনে তাদের কোনো ভূমিকা না থাকলেও কখনো কখনো আমাদের উপরে কিছু খারাপ আত্মাদের দৃষ্টি পড়ে। তখন তারা আমাদের ক্ষতি করবার চেষ্টা করে। তোমার উপরেও ঠিক তেমনি একটি আত্মার দৃষ্টি পড়েছে। সে এখন তোমার চারপাশের সব কিছু বিনষ্ট করতে চলেছে।
মাঝে মাঝে তুমি তাকে দেখতে পাও। ভয়ঙ্কর সে আত্মা তোমাকে এখন মৃত্যুর খুব কাছে নিয়ে এসেছে। রঞ্জু, রঞ্জু, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমি ক্ষণ ক্ষণ মাথা নাড়লাম। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। সঙ্গে সঙ্গে সেই ভয়ালো চোখ দুটোর কথা আমার মনে পড়ে গেল। আমি ভয়ার্ত চোখে বন্ধ দরজার দিকে তাকালাম। আমাকে কেঁপে উঠতে দেখে মল্লিক সাহেব আমার কাঁধে একটা হাত রেখে আবারও বলতে লাগলেন, আমরা এখানে উপস্থিত হয়েছি তোমার জন্য, তোমার কাছ থেকে সে অশুভ আত্মাকে তাড়িয়ে দিতে। তোমার সাহায্য দরকার। তুমি কি আমাদের সহায়তা করবে? হ্যাঁ, আমি করব, সাহায্য করব। মল্লিক সাহেব কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন, তোমার সঙ্গে যে অশুভ আত্মা আছে সে তৈরি হচ্ছে তোমার উপর চূড়ান্ত আঘাত হানার জন্য। যে কোনো সময় সে তোমার উপরে আঘাত হানবে, তবে তোমার কোনো ভয় নেই, আমরা আছি তোমার হয়ে। এখন আমরা তার মোকাবিলা করব। তার জন্য চাই তোমার সাহস এবং সহযোগিতা। হ্যাঁ, আমি সাহায্য করব, আমি সাহায্য করব। কি কি করতে হবে আমাকে বলুন, আমি করব। আমি অনেকটা ধাতস্থ হয়ে মল্লিক সাহেবের দিকে তাকালাম। আমি যা বলবো তা হুবহু পালন করে যাবে। কিছুতেই এই বৃত্ত থেকে আমার নির্দেশ ছাড়া বের হবে না। মনে রাখবে, বৃত্ত থেকে বের হওয়া মানে হচ্ছে তোমার মৃত্যু। মনে থাকবে আমার কথা? জি, মনে থাকবে বলে আমি মাথা নাড়লাম। আত্মাটা তোমাকে অনেক প্রলোভন দেখাবে, আকুতি মিনতি করবে, ভয় দেখাবে, তোমাকে এই বৃত্ত থেকে বের করে নিতে চাইবে, কিন্তু তুমি ভয় পাবে না। বৃত্ত থেকে কিছুতেই বের হবে না। বুঝতে পেরেছ? হঠাৎ আমার মনে পড়ল ইতির কথা। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ইতি কোথায়? মল্লিক সাহেবকে মনে হলো একটু হাসলেন, তারপর আস্তে করে বললেন, ও বাসায় চলে গেছে, ওকে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, ও ভালো আছে। আমি খুব শান্তভাবে মাথা নাড়লাম। তারপর কি মনে করে মল্লিক সাহেবের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, ওই আত্মাটা যদি ওকে মেরে ফেলে? মল্লিক সাহেব ছোট একটা বোতল আমার দিকে বাড়িয়ে ধরলেন। আমি বোতলটা হাতে নিয়ে কয়েক ঢোক পানি খেয়ে বোতলটা ফেরত দিয়ে চোখ বন্ধ করলাম। মল্লিক সাহেব আবারও মন্ত্র পড়তে শুরু করলেন। এভাবে অনেকক্ষণ কেটে গেল। আমার কাছে মনে হলো আমি অনাদি অনন্ত কাল এভাবে বসে আছি। একসময় হঠাৎ মনে হলো, এসব আমি কি করছি, কাদের পাল্লায় পড়লাম? আমি উঠে যাবার জন্য ছটফট করতে লাগলাম। ঠিক সে সময় তীব্র শীতে আমার শরীর আবারও কেঁপে উঠল। আমি চোখ খুলে দেখি বৃত্তটার মাঝখানে মাত্র একটা মোমবাতি জ্বলছে। দরজাটা হাট করে খোলা। দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই ভয়ালো মহিলা। চোখ দুটো থেকে আগের মতোই আগুন ঠিকরি বের হচ্ছে তার। আমি তাকাতেই আমার দিকে তাকিয়ে এসে বলে উঠল, তুই এখানে? উঠে আয়, উঠে আয় বলছি। মল্লিক সাহেব আমার হাতটা চেপে ধরে বললেন, ভয় পেও না, ওই বৃত্তের মধ্যে আসতে পারবে না। আমি মহিলার উপর থেকে চোখ সরাতে পারলাম না। মহিলা মুখ বিকৃত করে বলল, ভুলে গেছিস সওদার কথা? চলে আয়, চলে আয় বলছি। হঠাৎ মল্লিক সাহেব বলে উঠলেন, যা যা, ভাগ ভাগ এখান থেকে, দূর হয়ে যা শয়তান। তুই শয়তান, দূর হয়ে যা, দূর হয়ে যা। তুই মর, তুই মর, আমি তোর মাথা চিবিয়ে খাবো। দরজার কাছে দাঁড়ানো মহিলাটা ভয়ঙ্করভাবে বলে উঠল। মল্লিক সাহেব কিছু না বলে আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। মহিলা চলে যাবার পরিবর্তে বাতাসে ভেসে ঘরের মধ্যে চলে এলো। তারপর বৃত্তটাকে এক নজর দেখে বিকটভাবে হেসে উঠে বলল, ভেবেছিস এটা তোদের রক্ষা করবে? আয় আয়, আমার দলে যোগ দে, আমি তোদের तमाम পৃথিবী দিয়ে দেব। আয় আমার কাছে, আয়, আমার কাছে সব আছে, নিয়ে নে, নিয়ে নে, আমার কাছে সব আছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। মনে হলো উঠে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। মল্লিক সাহেব আমার মনোভাব বুঝতে পেরে আবার আমার হাত চেপে ধরে বললেন, ভয় নেই, ভয় নেই, ওকে ভয় পাবার কিচ্ছু নেই। ও আমাদের একটা চুলও বাঁকা করতে পারবে না। তাহলে দেখ, দেখ আমি কি পারি। বলেই মহিলাটা বৃত্তের ভেতর ঢুকবার জন্য এগিয়ে এলো এবং বৃত্তের উপর পা দেবার সঙ্গে সঙ্গে ছিটকে পিছনে পড়ে গেল। এবার মল্লিক সাহেব
দেখলি দেখলি তোর দৌড় কতখানি দেখলি? মহিলা কয়েক মুহূর্ত মাটিতে থম মেরে বসে রইল, তারপর হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বলল, বাহ, বেশ ভালো জাল পেতেছিস তো। বলার সঙ্গে সঙ্গে মহিলার আকৃতি পরিবর্তন হয়ে গেল। মহিলা মুহূর্তের মধ্যে সদু ভাইয়ের রূপ নিয়ে আমার দিকে তাকিয়ে পরিষ্কার শুদ্ধ ভাষায় বলে উঠল, রাইটাসরা, আমার সঙ্গে আসবা না? আসো আসো, ওইটা আসো বলছি, এরা তোমাকে মেরে ফেলবে, আসো, চলে আসো। বলে সদু ভাই দুহাত বাড়ালেন। আমি মল্লিক সাহেবের দিকে তাকালাম। তিনি বোতল থেকে পানি ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে সদু ভাই কুমড়ে কেঁদে উঠলেন। তারপর কান্না থামিয়ে গালাগালি করতে লাগলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ ইতির কণ্ঠ শুনে চোখ খুললাম। রঞ্জু ভাই, দরজা খুলুন। দরজাটার বাইরে রঞ্জু থেকে ভাই, ইতি ভেতরে ঢোকার জন্য প্রচন্ড জোরে ধাক্কা মারছে আর বলছে, রঞ্জু ভাই, দরজা খুলুন। রঞ্জু ভাই, দরজা খুলুন, দরজা খুলুন, দরজাটা খুলুন। সদু ভাইকে বা মহিলাকে আর কোথাও দেখতে পেলাম না। আমি দরজা খোলার জন্য উঠতে যাচ্ছিলাম। মল্লিক সাহেব আমার হাত চেপে ধরে বললেন, ওটা ইতি না, তুমি এইখানে বসে থাকো। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম। মল্লিক সাহেব আমার কানের কাছে মুখ এনে বললেন, ওটা ইতি না, ইতি ভালো আছে। না না না, ওটা ইতির গলা। দয়া করে ওকে ভেতরে আসতে দিন, শয়তানটা ওকে মেরে ফেলবে। আমি হাত ঝাড়া দিয়ে মল্লিক সাহেবের হাতটা ছাড়িয়ে দরজার কাছে ছুটে গিয়ে দরজাটা খুলে দিই। দরজায় ইতি দাঁড়িয়ে আছে। আমাকে দরজা খুলতে দেখেই সে হেসে বলল, হ্যাঁ আমার প্রিয়, আমি জানতাম তুমি আমার ডাকে সাড়া দেবে। এসো, এসো আমার সঙ্গে। বলে ইতি আমার একটা হাত ধরল। আমার কাছে মনে হলো আমার হাতে কেউ আগুনে ছ্যাঁকা দিয়েছে। আমি আতকে উঠে পিছিয়ে গেলাম। ইতি আমার দিকে তাকিয়ে বলল, কি হলো, ভয় পেয়েছো? এসো, এসো আমার সঙ্গে। আমি দুপা পিছিয়ে এলাম। হঠাৎ আমার মনে হলো এটা ইতি না, সেই মহিলা। আমি মল্লিক সাহেবের কাছে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই আমার গলাটা প্রচন্ড জোরে চেপে ধরল ইতি। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি দু চোখে অন্ধকার দেখতে লাগলাম। এমন সময় পিছন থেকে মল্লিক সাহেব পানি ছুটতে ছুটতে এগিয়ে এসে বললেন, ছাড়, ছাড় বলছি, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে ওকে, ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছাড়। মুহূর্তে ইতির রূপ পরিবর্তন হয়ে গেল। আবার সেই আগের রূপ ধরে মহিলা আমাকে ছেড়ে দিয়ে মল্লিক সাহেবের দিকে ছুটে গেল। বৃত্তের ভেতরে থাকা লোক দুটো আমাকে টেনে বৃত্তের ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে দিল। মহিলা মল্লিক সাহেবকে মাটিতে ফেলে তার বুকের উপর চেপে বসেছে। আমাকে বৃত্তের ভিতর বসিয়ে দিয়ে লোক দুজন হাতে লম্বা দুটো শাবল জাতীয় কিছু নিয়ে পিছন দিকে মল্লিক সাহেবের উপর বসে থাকা মহিলার পিঠে ঠুকিয়ে দিল। তারপর টান দিয়ে মাটিতে ফেলে শাবল দিয়ে মাটির মধ্যে চেপে ধরল। মল্লিক সাহেব চোখের পলকে উঠে বসে হাতের বোতলের পুরো পানিটা মহিলার শরীরের উপর ছিটিয়ে দিতে দিতে মন্ত্র পড়তে লাগলেন। আমি নিজের অজান্তেই আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলে চিৎকার করতে করতে উঠে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আবার পরের সপ্তাহে ভিন্ন স্বাদের একটি গল্প নিয়ে হাজির হব আমরা গল্প স্বল্প। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প স্বল্প। টাটা।